নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির নাম বলা হচ্ছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তো তাকে ইতিমধ্যেই আপনারা জানেন ভারতের রয়ের এজেন্ট বানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি এই কথা আর নাইবা বললাম যে বাংলাদেশ এখন ইন্ডিয়া ডিরেঞ্জমেন্ট সিনড্রোমে ভুগতেছে। এটা আমি বহুবার বলেছি। আইডিএস একটা ডিজিজ হয়ে গেছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের আমরা ইভেন ভূমিকম্পের সময়ও দেখেছি যে ভারতকে দোষারোপ করতেছে। বাংলাদেশে যা কিছু হোক, চুরি ডাকাতি ছিনতাই, ইভেন হিন্দু ধর্মের লোকজনের ওপর আক্রমণ, মাইনরিটিদের ওপর আক্রমণ, সব কিছুকেই কোনো না কোনোভাবে ভারতকে দায়ী করা হচ্ছে। সো আজকে এই ভারত প্রসঙ্গটা আর তুলবই না। ধরে নিন যা কিছু হচ্ছে সব কিছুই ভারতের জন্যই হচ্ছে, কারণ ভারত বাংলাদেশের ভগবান, ভারত বাংলাদেশের ভাগ্য বিধাতা। সেদিক থেকে বলা চলে অবশ্যই। আপনারা 1971 সালে ভারতের সহযোগিতা না হলে বাংলাদেশ আদৌ জন্ম হতো কিনা, বাংলাদেশ আদৌ স্বাধীন হতো কিনা, বা এত তাড়াতাড়ি হতো কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। সুতরাং ভারতকে বাংলাদেশের ভাগ্য বিধাতা বলাই চলে। এনিওয়ে, আসুন আজকে আসি সেই জুলাই যোদ্ধা, জুলাই জঙ্গি, অ্যাকচুয়ালি যোদ্ধা, আই এম সরি টু সে দ্যাট, জুলাই জঙ্গি ইনকেলাব মঞ্চের মুখপাত্র বা আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায়। তো এই ব্যক্তি, যার ব্যক্তিটির নাম এসেছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, কে এই ব্যক্তি, তার পরিচয় কি, এবং এটা নিয়ে যথেষ্ট কৌতূহলের সৃষ্টি হয়েছে। দর্শক, বলা হচ্ছে ফয়সাল করিম নামের এই ব্যক্তিটি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল, ছাত্রলীগের বিশাল তাবৎ নেতা। আচ্ছা, তো এবং তাকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কিন্তু কথা হলো দর্শক, ছাত্রলীগ কে না, কোন মানুষটি ছাত্রলীগ না আপনারা বলুন তো? সেই জুলাই জঙ্গি হোক বা মুক্তিযুদ্ধের সমর্থক হোক, যাই হোক, বাংলাদেশে কোন মানুষটা ছাত্রলীগ না বা ছাত্রলীগ ছিল না? সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি, তাদের সেক্রেটারি ফরহাদ হোসেন এবং জুলাই জঙ্গিদের বড় বড় তাবৎ নেতারা, এরা কিন্তু সবাই ছাত্রলীগের ছিল। ছাত্রলীগ, সার্জিস, হাসনাত, এদের চেয়ে তো ছাত্রলীগের আর বড় কেউ নেই, তাই না? তারাও ছাত্রলীগ, কারণ তারা এখন বিশাল বিশাল পদে, কিন্তু সেই ছাত্রলীগের আস্তানায় আশ্রয় নিয়েই তারা এই জুলাই জঙ্গিপনাটা কায়েম করতে সক্ষম হয়েছে। এরা সবাই জুলাই জঙ্গি। তো দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কারফিউ চলাকালীন বা বাংলাদেশে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের কার্যক্রম কি থেমে গিয়েছিল? থামেনি। তারা কিভাবে এই কার্যক্রম করতে পেরেছিল? ছাত্রলীগের ছত্রছায়ায় থেকে। তারা কারফিউ চলাকালীন ছাত্রলীগ নাম দিয়ে হিউম্যান কুরিয়ার সেজে মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় গিয়ে তারা খবর পাচার করেছে, প্যাকেট পাচার করেছে, অস্ত্র পাচার করেছে, পরিকল্পনা করেছে। এবং ছাত্রলীগ কাভার থাকায় তাদেরকে কেউ কোনো সন্দেহ করেনি। তারা সেই জুলাই জঙ্গি যেই পরিকল্পনাটা, তা দারুণভাবে মেটিকুলাস ডিজাইন করে সাজাতে পেরেছিল, এবং সেটা অনেক বছর ধরে তারা সেটা সাজিয়েছিল এবং সেটা এক্সিকিউট করেছিল। শুধুমাত্র এই সর্বশেষে যেটা জুলাই যেই যুদ্ধটা হলো আর কি, বেসিক্যালি জুলাই যেই
জঙ্গিপনাটা হলো, সেই জঙ্গিপনাটা তারা কায়েম করতে পেরেছিল, কারণ দে ওয়ার বোনাফাইড ছাত্রলীগ। তারা কাজে কর্মে দেখিয়ে দিয়েছিল বহু বছরের প্ল্যানের মাধ্যমে যে আমরা ছাত্রলীগ, সুতরাং আমাদেরকে চলতে ফিরতে দাও। আমরা মানে তারা পুলিশ বা সেনা বাহিনীর লোকজন তাদেরকে দেখেছে একভাবে, কিন্তু তারা ঘটনা ঘটিয়েছে অন্যভাবে। তারা সেই কভারটা দারুণভাবে ব্যবহার করেছে। বাংলাদেশের গোয়েন্দারা গুণাক্ষরেও সেটা টের পায় নেই। তো যাই হোক, তো সেই ফয়সাল করিম যে নাকি এই আরেক জুলাই জঙ্গি ওসমান হাদিকে গুলি করেছে, সেই ফয়সাল করিমও কিন্তু সেই জুলাই জঙ্গি। ছাত্রলীগ তাকে নাম দেওয়া হচ্ছে, বাট তো সে জুলাই জঙ্গি বই তো কিছু নয়। তা না হলে দর্শক, সেই জুলাই পরবর্তী সময়ে দেশে সার্জিস, হাসনাত, সাদিক কায়েমদের মতো এই লোকটা তো মানে দাপিয়ে বেড়াতে পারতো না। এই লোকটা তো গা ঢাকা দেয় নাই, যেটা নাকি অধিকাংশ ছাত্রলীগের বোনাফাইড যেই প্রকৃত নেতাকর্মী যারা আছে, তারা কিন্তু এই জুলাই জঙ্গিপনার পরে, ক্ষমতা দখলের পরে, তখন কিন্তু তারা দেশ ছেড়ে চলে গেছে বা পলাতক আছে। কিন্তু ছাত্রলীগ, জুলাই জঙ্গি যারা ছিল, জুলাই জঙ্গিবাদের সাথে যারা জড়িত ছিল, তারা কিন্তু পালায় নাই। তারা শুধু খোলস ছেড়ে বেরিয়েছে এবং বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে এবং বাংলাদেশ শাসন করতেছে। তাহলে এই ফয়সাল করিমও যদি জুলাই জঙ্গি না হতো, তাহলে কি সে পারতো এই সাদিক কায়েমদের মতো, তারপরে ইয়েদের মতো, হাসনাত সার্জিসদের মতো ঘুরে বেড়াতে পারতো না। তো দর্শক, এই নেতারা সরকার পতনের আগে খোলস ছেড়ে বের হয়নি। তারা ক্ষমতা দখলের পরে, এবং অনেকে ক্ষমতা দখলের অনেক পরে হাব ভাব বুঝে যে এখন নিরাপদ আছে, এখন সমস্যা শেষ, সুতরাং তারা কিন্তু বেরিয়েছে, খোলস ছেড়ে বেরিয়ে বলেছে তারা ছাত্রলীগ ছিল কিন্তু আদতে জঙ্গি। এটা তারা নিজেরাই বলেছে যে তারা ছাত্রলীগ করতো, বাট সেটা শুধুমাত্র এই জুলাই জঙ্গিপনা কায়েম করার উদ্দেশ্যেই তারা সেই ছাত্রলীগের সাথে জড়িত ছিল। আদতে তারা ছাত্রলীগ নয়। তো আমরা একে একে দুই মিলাতেও পেরেছি। এর মধ্যে আমরা সেই দেখেছিলাম যে নাম পরিচয়বিহীন যেই হেলমেট বাহিনী বাংলাদেশে যেই মানুষকে কুপিয়ে মারত, ছিনতাই, রাহাজানি, যা যা করার এখানে কাজ নাই যেটা করে নাই, সেটা কারা করেছিল সেইটাও আমরা বুঝে গেছি। এই নাম পরিচয়হীন হেলমেট বাহিনীতে অন্তর্ভুক্ত এই জুলাই জঙ্গি ছাত্র শিবির জামাত তারাই করেছিল। তো দর্শক, বিষয়টি দেখুন, গত বছরের 28শে অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলম্বিয়া স্কুলের 4র্থ তলায় অফিসে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের একটা ঘটনা ঘটে। এই ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়েছিল এবং সেই মামলার প্রধান আসামি ছিল ফয়সাল করিম ওরফে দাউদ। মামলা হওয়ার কিছুদিন পর 7ই নভেম্বর আদাবর এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করেছিল র্যাব। তখন তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5টি গুলি, 3টি মুঠোফোন ও 5,000 টাকা উদ্ধার করা হয়েছিল। দর্শক, ওই মামলায় গত 16ই ফেব্রুয়ারি, এই বছর 2025-এর 16ই ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান ফয়সাল করিম। জামিনের সময়সীমা বাড়াতে গত 12ই আগস্ট আবারও আবেদন করলে হাইকোর্ট নতুন করে তাকে 1 বছরের জামিন মঞ্জুর করে। বুঝতে পারছেন, এই যে মাত্র কিছুদিন আগে, মাত্র 4 মাস আগে তাকে আবার জামিনের আবেদন করলে তাকে 1 বছরের সময়সীমা বৃদ্ধি করা হয়। জামিনে থাকা অবস্থায় সে এই ওসমান হাদিকে গুলি করে আলোচনায় এসেছে। তো এইরকম লুটের ঘটনায় 2টি অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তি এত অল্প সময়ের মধ্যে কিভাবে জামিন পেলেন, এই জিনিসটা কিন্তু আলোচনায় উঠে এসেছে। প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে যে এই জুলাই জঙ্গি না হলে কিভাবে
এই সরকারি ছত্রছায়ায় থেকে, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে থাকার কোনো সুযোগ পায় না, সে সেইখানে চাঁদাবাজি করে, সেটা তো বুঝতে আর বাকি নেই। দর্শক, আমার এক দর্শক তিনি একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এই বিষয়টি নিয়ে। তিনি মোহাম্মদ লায়েক হ্যান্ডেল থেকে তিনি এই কমেন্টটি করেছেন। তিনি বলেছেন, হাদিকে গুলি করার ঘটনায় সবচাইতে বেশি সন্দেহ যাকে করা হচ্ছে সে ছাত্রলীগের সাবেক নেতা। কিন্তু একথা কেউ বলছে না যে গুলির একটু পরেই দ্রুত সন্ত্রাসের বিরুদ্ধে যে প্রথম গণ অভ্যুত্থানের ডাক দিয়ে জনগণকে প্রস্তুত হতে বলেছে, সেও একজন ছাত্রলীগ সাবেক নেতা। বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে, সাদেক কায়েমের কথা। ছাত্রলীগের লোকজনের অভিযোগ ছিল সবাই খালি তাদের খারাপটা প্রচার করে, ভালোটা প্রচার করে না। এখন ছাত্রলীগের সাবেক নেতা অর্থাৎ গণ অভ্যুত্থানের ডাক দেওয়া নেতারা গুলি করার অভিযোগে অভিযুক্ত যে নেতা, সেই নেতার কথা বলা হচ্ছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। গত 8ই নভেম্বর 2024 ঢাকার আদাবরের স্কুলে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল। সে সময় তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5টি গুলি উদ্ধার করা হয়। টাইমটা খেয়াল করুন, 5ই আগস্টের পরে প্রথম 3 মাসের ঘটনা এটি। সারা দেশে ছাত্রলীগের খারাপ অংশটুকু প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। বহু আগে ছাত্রলীগ করত, এই অভিযোগেও একজন পঙ্গু সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ, যে বাচ্চার জন্য ওষুধ আনতে গিয়েছিল, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। জাহাঙ্গীরনগরেও এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই সময়ে ছাত্রলীগের একটা মেয়ে পরীক্ষা দিতে গেলেও তাকে মব পিটিয়ে পুলিশের গাড়িতে তুলে দিচ্ছে। তো এই সময়ে 2টো বিদেশি পিস্তল আর 2টো ম্যাগাজিন নিয়ে ধরা পড়া ছাত্রলীগ নেতা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কলম নিয়ে ধরা পড়া ছাত্রলীগ নেতাদেরই তো এখন জামিন হয়নি। পিস্তল নিয়ে ধরা পড়া ছাত্রলীগের নেতার জামিন হলো কেমনে? সেই সময় শুধু ভালো ছাত্রলীগ নেতারা রাজত্ব করছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করছে, মব করছে, যে কারো বাড়ির সামনে গিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে। চাঁদাবাজির জন্য ধরা পড়লে সমন্বয়করা থানায় গিয়ে ধমক দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে। সেই সময়ে ভালো ছাত্রলীগ নেতাদের পক্ষেই সম্ভব ডাকাতি করতে যাওয়া, এবং ডাকাতি করতে গিয়ে পিস্তল সহ ধরা পড়ার পরে এত দ্রুত জামিন পাওয়া। এটা শুধু সেই ভালো ছাত্রলীগ নেতাদের পক্ষেই সম্ভব। এরাই উঠতে বসতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে অশ্লীল গালাগালি করে। সুতরাং এই দাউদ খানের নামের ছাত্রলীগের নেতাটা ভালো ছাত্রলীগের অন্তর্ভুক্ত হতে পারে। চলন্ত রিকশায়, চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করেও এক গুলিতে খুলি ভেদ করে ফেলতে পারে। হাদির লোকজন কম, তাকে হয়তো কেউ বলেছে, ভাই এদেরকে সাথে নেন, খুবই ভালো ছেলে, আমাদের মতোই রূপান্তরিত ছাত্রলীগ। হাদির সাথে এই ছাত্রলীগ নেতাকে কারা বিরিয়ে দিয়েছে, সেই প্রকৃত ছাত্রলীগ নেতাদের নামটা জানা জরুরি। তাহলেই বোঝা যাবে হাদি মরলে কাদের লাভ। দর্শক, দারুণ পর্যবেক্ষণ, তাই নয় কি? খুব সুন্দরভাবে লিখেছেন আমাদের এই দর্শক, কমেন্ট করেছেন। তো এখন আমরা কিন্তু দেখি যে ট্রেনিং প্রাপ্ত এই যে ভালো ছাত্রলীগ যারা আর কি, এখন এগুলি না হলে আমরা কিন্তু ওই আন্দোলনের জুলাই জঙ্গিপনার সময় কিন্তু দেখেছি বহু মানুষকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে এক গুলিতে। যেখানে পুলিশ সেনাবাহিনীর কেউ ছিল না, সেইখানেও মানুষের মাথায় গুলি লেগে হত্যা করা হয়েছে। এই যে আবু সাঈদ, তাকে আমরা জানি যে সবাই বুকে রাবার বুলেট মেরে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু পোস্টমর্টেম কি বলছে যে তাকে মাথার আঘাতে হত্যা করা হয়েছে। কই, আমরা তো ভিডিওতে কখনো দেখলাম না মাথায় আঘাত করলো কেমনে, কখন দেখি নাই, কিন্তু তার মাথার আঘাতে সে নিহত। এনিওয়ে দর্শক, হাদির সাথে এই মানুষটি 2 মাস কাজ করেছে। রতন চেনে, নিশ্চয়ই হাদি তাকে বুঝে শুনেই সাথে নিয়েছিল। ঘাতকের অতীত জেনেও তার সাথে সখ্যতা, এটার অর্থ কি মানে দাঁড়ায় বলেন? আপনি জুলাই জঙ্গি হলে
সার্জিস, হাসনাত, সাদিক কায়েমদের সাথে মিশলে কোনো দোষ হবে না, কিন্তু ভাগ বাটোয়ারা নিয়ে গ্যাঞ্জাম হয়ে গেলে তখন যদি আপনাকে কেউ গুলি করে মেরে দেয় তাহলে আপনি সেই খারাপ ছাত্রলীগের অংশ হয়ে গেলেন, তাই না? স্বৈরাচারের দোসর হয়ে গেলেন। মানে পুরা আপনি যে একসময় ছাত্রলীগ ছিলেন সেটা বলা যাবে না। ওই ছাত্রলীগ মানে হয়েছে সন্ত্রাসী। ছাত্রলীগ যে আপনারা হেলমেট বাহিনী ছিলেন, আপনারা যে অস্ত্র নিয়ে চাঁদাবাজি করতে যান, ডাকাতি করতে যান, লুটতরাজ করেন, সেইটা মানে আপনার দায়টা পড়বে ছাত্রলীগের ওপর। তা আরেক দর্শক উনি মাঝে মধ্যেই খুব সুন্দর কমেন্ট করে থাকেন, আলো জালো 2027 এই হ্যান্ডেল থেকে তিনি একটি সুন্দর উপমা দিয়েছেন, একটা ধর্মীয় এটা আমরা সবাই জানি যে হাদির ক্ষেত্রে যেই প্রবাদটা খাটে সেটা হলো ইফ ইউ লিভ বাই দি সোর্ড ইউ ডাই বাই দি সোর্ড। এটা খ্রিস্ট ধর্মের কথা, ম্যাথিউ 26:52। তো এই প্রবাদটির অর্থ হলো সহিংসতার জন্ম দেয়, অথবা যারা আগ্রাসন ব্যবহার করে তারা শেষ পর্যন্ত সহিংস পরিণতির সম্মুখীন হবে। সুতরাং দর্শক এটা একটা মানে সর্বৈব সত্য, একদম ধ্রুব সত্য। আপনি ঘৃণার চাষাবাদ করলে সেখানে মধু ফলবে, আপনি সেটা আশা করতে পারেন না। তো যাই হোক দর্শক, এখন আমরা শুনতে পাচ্ছি যে অপারেশন ডেভিল হান্ট নাকি হবে। তো আমরা ডেভিল হান্ট 2 আর কি, ভার্সন 2। আমরা ডেভিল হান্ট 1 নাম্বার দেখেছি। আমরা কি দেখেছি যে 7-8 হাজার অস্ত্র যে লুট হয়েছে তার কোনো একটা অস্ত্রকে উদ্ধার হয়েছে? সেটা কি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে? জঙ্গিরাই জেল ভেঙেছে এবং তাদের স্বগোত্রীয়দেরকে মুক্তি দিয়েছিল। সেই জেল ভেঙে পালানো সন্ত্রাসীদের কয়জনকে ধরা হয়েছে? তারপরে জনগণ সন্ত্রাসীদের ধরে উত্তম মধ্যম দেবার পর গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে গিয়ে মাপ মুক্তি চেয়ে এসেছে এবং গ্রামের লোকদেরই পাকড়াও করেছে। সুতরাং সেই ডেভিল হান্ট 1 কিভাবে চলেছে সেটা আমরা দেখেছি। তারা ডেভিল খুঁজে খুঁজে তাদেরকে অফিসিয়ালি পুনর্বাসন করেছে, তাদেরকে নেতা মস্তান বানিয়ে দিয়েছে এবং তারা দেদারছে এখন পর্যন্ত চাঁদাবাজি, নানান মব ভায়োলেন্স এগুলি করে যাচ্ছে। তো আমরা আরও দেখেছি যে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়া আসামিকে এই জুলাই জঙ্গি হান্নান মাসুদ থানা থেকে বিশেষ জিম্মায় ছাড়িয়ে আনে। তো হান্নান কি পুলিশ বা স্বরাষ্ট্রের বাপ লাগে? সে যে একজন অপরাধীকে থানায় গিয়ে তার কথায় ছেড়ে দিল। তো এই হলো এই জুলাই জঙ্গিদের বাংলাদেশ। সুতরাং সেইখানে আইন কানুনের তোয়াক্কা কে করে, তাই না? তারপরে এই মাস 2 পর আমরা কিন্তু দেখেছি ওই চাঁদাবাজরাই আবার একই কাজ করতে গিয়ে ধরা খেয়েছে। তারপরে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদের এই যে আসিফ মাহমুদ সজীব, যেটা তার নীলা মার্কেটে হাঁস খেতে যাওয়ার গল্প বা ওয়েস্টিনে রাতের খাবারের গল্প আমরা নিশ্চয়ই শুনেছি, খুব চলেছে বেশ কয়েকটা। এবং ঘটনাটা হয়তো এর আড়ালে কি ছিল এটা আপনারা অনেকেই জানেন না। অর্থাৎ সেই এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছিল কয়েকজন মানুষ এবং সেই চাঁদাবাজরা বলেছিল যে তাদের সাথে মোটর সাইকেলে তখন ছিল এই আসিফ মাহমুদ সজীব উপদেষ্টা, শিশু উপদেষ্টা, ভাবতে পারেন। এবং এইটা থেকেই কট খেয়ে তারপরে সে এই গল্প সাজিয়েছিল যে ওই এলাকায় যায় নীলা মার্কেটে হাঁস খাইতে অথবা ওয়েস্টিনে রাতের খাবার খাইতে। তো সে সম্ভবত তাদের কারোর সাথে এলাকায় দেখা হয়েছিল, এরকম একটা গল্প সাজানো হচ্ছিল আর কি। তো আসল ডেভিলদের না ধরে এই ডেভিল খেলা করলে দেশের যা হচ্ছে তাই তো হতে থাকবে, তাই না? তো সম্প্রতি পিনাকি একটা ভিডিও দিয়েছে, হাদির জন্য তার কি মায়া কান্না রে ভাই। তো হাদির জন্য সে বলেছে এবং আওয়ামী লীগকে তুলোধনা করেছে যে আওয়ামী লীগ নাকি সশস্ত্র সংগ্রামের কথা বলেছে, শেখ হাসিনা নাকি মানুষের ওপর গুলি চালাতে বলেছে, নিজুম মজুমদার নাকি বলেছে যে আপনারা অস্ত্র সংগ্রহ করুন, যুদ্ধে নামুন, তারা মারবে আমরা বসে থাকবো কেন? তো স্বাভাবিক, তারা মারবে আমরা বসে থাকবো কেন? এটা
শিক্ষার অধিকার তো সবাই আছে। আপনারা দেখেছেন যে মব একের পর এক তাণ্ডব করে যাচ্ছে আর আমরা পালিয়ে বেড়াচ্ছি, তাই না? এবং বলছে যে কি ভয়ঙ্কর, তারা বলতেছে সংগ্রামের, সশস্ত্র সংগ্রামের কথা বলতেছে। এটা খুবই ভয়ঙ্কর, এবং এরাই এই হাদিকে গুলি করেছে, এটা বলতেছে আর কি। তো দর্শক, আমি বলবো যে এটা তো আর নতুন খবর না, তাই না? তারা ভুলে গেছে যে শহীদ মিনারে দাঁড়িয়ে এই জুলাই জঙ্গি আসিফ বলেছিল যে হাসিনা যদি পদত্যাগ না করে তাহলে অস্ত্র নিয়ে যুদ্ধ করা হবে, সশস্ত্র আন্দোলন করা হবে। তো তখন তো একটা সরকার ছিল, সাংবিধানিক একটা সরকার ছিল, তখন কি আপনারা সশস্ত্র সংগ্রামের কথা বলেননি? সেটা কি ভয়ঙ্কর ছিল না? তারপরে তারা ভুলে গেছে যে হাজার হাজার পুলিশ তারা খুন করেছে, এমনকি অনেককে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তারা ভুলে গেছে যে মব সৃষ্টি করে নিরীহ মানুষদের তারা খুন করেছে যত্রতত্র, এমনকি 8 মাসের প্রেগন্যান্ট একটা পুলিশ অফিসারকে পিটিয়ে তার পেট চিরে সেই বাচ্চা বের করা হয়েছে। ভাবতে পারেন? তারা ভুলে গেছে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করিয়ে টেনে হিস্ট্রে চেয়ার থেকে নামিয়ে দিয়েছে। তারা ভুলে গেছে যে অফিসে অফিসে তারা কিভাবে দখলবাজি কায়েম করেছে। আর পিনাকি নিজেই তো একজন গুজব সন্ত্রাসী, সে কি ভুলে গেছে যে এই যে পুলিশকে যখন আশুলিয়ায় যখন পুলিশকে হত্যা করে একটা ওই সাবওয়ের ওপর থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল, মেট্রো রেলের ওপর থেকে, তখন কি বলেছিল যে সামাজিক সম্মতি থাকলে নাকি অনেক কিছুই করা যায়। যেমন এই যে সামাজিক সম্মতি ছিল বলে পুলিশকে হত্যা করে উদ্ধার করে ঝুলিয়ে রাখা হয়েছিল। তো সেগুলা কি জঘন্য ছিল না? সেই ফতোয়া কি ভয়ঙ্কর ছিল না? কিন্তু এখন নিজের গায়ে লাগছে, তারা এখন বলতেছে যে দেখো হাসিনা, আওয়ামী লীগ কি ভয়ঙ্কর। চিন্তা করতে পারেন? তো তুমি তো প্রতিদিনই এভরি সিঙ্গেল ডে তুমি জঙ্গিপনা ছড়াচ্ছ বাংলাদেশের জঙ্গিদের মুক্তির জন্য কথা বলেছ, এবং অনবরত এখনও যেই ভিডিওতে সে এগুলি বলছে সেই ভিডিওতেই বলছে আওয়ামী লীগকে লাগাও, আওয়ামী লীগকে ধরো। এই হাদি বঙ্গবন্ধু শেখ মুজিবরের এই স্মৃতিবিধৌত সেই বাড়ি 32 ধানমন্ডিতে, তার নেতৃত্বেই তো ধানমন্ডি ভাঙ্গা হয়েছিল। সুতরাং সে জঙ্গিপনা করতে পারে এবং মানুষ প্রতিরোধের ডাক দিতে পারবে না, এটা কেমন কথা? এখন তারা বলছে যে কি ভয়ঙ্কর, তো তোমরা মারবে আর ওরা লেমন জুস খাবে, তাই না? তোমাদের ভাষায় জবাব দিলে তারা হয়ে যায় সন্ত্রাসী। কি ভয়ঙ্কর! তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।